এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। নমস্কার, আমি শেখর বি। আজ আপনাদের একটা নতুন তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন যে 1947 সালে ভারতবর্ষ প্রথম স্বাধীন হয়, আর স্বাধীন হওয়ার পর থেকে আজ এই চলছে 2026। এর মধ্যে আমাদের অনেক প্রধানমন্ত্রী আমাদের একজনের পর একজন কিন্তু এসছেন, সেটা ভোট মাধ্যমেই এসছেন, আবার কোনো সময় জোটবদ্ধভাবেও এসছেন। তো আজ তার একটা ধারা বিবরণী আপনাদের সামনে তুলে ধরব। এই তথ্যটা কিন্তু আমাদের সারা জীবন মনে রাখতে হবে যে 1947 সাল থেকে আজ পর্যন্ত কতজন প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তো প্রথমেই যদি আমরা আসি 1947 সালের স্বাধীনতার পর থেকে ভারতে মোট 18 জন স্থায়ী এবং 2 জন যারা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কোন সময় দেখা গেছে একক সংখ্যাগরিষ্ঠতা, আবার আমরা কোন সময় দেখেছি একাধিক জোট নিয়ে তারা কি করেছে, সরকার এবং দেশ পরিচালনা করেছে। তো এর একটা ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। প্রথম 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত আমাদের জওহরলাল নেহরু প্রথম কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি দীর্ঘতম মেয়াদে দায়িত্বতম প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তার নাম আমরা এখনো পর্যন্ত জ্বলজ্বল করে। তার সময়ে আধুনিক ভারতের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। এরপর আমরা চলে আসি 1964 থেকে 1966 সাল। তখন কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সময়ে ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যিনি নেহেরু এবং শাস্ত্রীজির মৃত্যুর পর উনি কিন্তু দুবার দায়িত্ব পালন করেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। উনি কিন্তু দুবার দায়িত্ব পালন করেন। কার সময়ে? একটা হচ্ছে নেহেরু এবং শাস্ত্রীজির সময়ে। কোন সময়? 1964 থেকে 1966 সাল পর্যন্ত। এরপর 1964 থেকে 1966 সাল, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কিন্তু প্রথম জনপ্রিয় করেছিলেন এবং 1965 সালে ভারত পাক যুদ্ধের ওই সময়টা কিন্তু উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো এটা যদি আমরা ধারাবাহিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা অনেকটাই মিস করে যাব। ঠিক 1964 থেকে 66 সালের পরে যখন আবার 66 থেকে 1977 এক টানা, তারপরে আবার 1980 থেকে 1984 এই সালটা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের ইন্দিরা গান্ধী, ভারতের এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী তিনি, যিনি তার আমলেই 1971 সালের বাংলাদেশের স্বাধীন যুদ্ধ এবং ভারতের পারমাণবিক যে কর্মসূচি তিনি কিন্তু সেটা সূচনা করেছিলেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। উনি কিন্তু টানা 1966 থেকে 1977, আবার 1980 সাল থেকে 1984 সাল পর্যন্ত উনি কিন্তু একভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি কিন্তু পালন করেছিলেন। এরপর মাঝখানে 1977 থেকে 1979 সাল, 1977 থেকে 1979 সাল, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ভারতের প্রথম এবং অকংগ্রেসী কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার নেতৃত্বেই জনতা পার্টির সরকার কিন্তু গঠিত হয়েছিল। তাহলে মাঝখানে কিন্তু আবার উনি চলে আসলেন 1977 থেকে 1979, আবার 1980 সাল থেকে 1984 সাল
ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1979 সাল থেকে 1980 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং। 1984 থেকে 1989 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আর এই রাজীব গান্ধী মাত্র 40 বছর বয়সে একদম ভারতের সর্বকনিষ্ঠ আমরা কিন্তু প্রধানমন্ত্রী তাকে বলতে পারি। আর তিনি এই সময় দেশের প্রধানমন্ত্রী হন এবং তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগের যে বিপ্লবের সূচনা হয়েছিল সেটা কিন্তু রাজীব গান্ধীর আমলেই। কোন সময় সেটা? 1984 থেকে 1989 সাল পর্যন্ত। মানে আপনারা দেখছেন 1947 সাল থেকে একের পর এক কিন্তু ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী কিন্তু পরিবর্তন হয়েছে। এরপরে যদি আমরা আসি 1989 থেকে 1990 সাল, তখন প্রধানমন্ত্রী ছিলেন ভিপি সিং। তিনি কিন্তু মন্ডল কমিশন বাস্তবায়নের জন্য সর্বাধিক পরিচিত এবং জাতীয় মোর্চার নেতৃত্ব দিয়েছিলেন। সেটা কোন সময়? সেটা ছিল 1989 থেকে 90 সাল পর্যন্ত। এরপর 1990 সাল থেকে 1991 সাল, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর। চন্দ্রশেখরের সময়ে সমাজবাদী জনতা পার্টির নেতা, যিনি সমাজতান্ত্রিক মতাদর্শে উনি কিন্তু বিশ্বাসী ছিলেন। তাহলে দেখুন ধারাবাহিকভাবে কিন্তু আমরা এক একজন প্রধানমন্ত্রীর নাম কিন্তু জানতে পারছি কোন কোন সালে। এরপরে চলে আসি 1991 থেকে 1996 সাল। 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন যিনি ছিলেন তিনি হচ্ছেন পিভি নরসিংহ রাও। এই সময়টা কিন্তু তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। আর ঠিক তার সময়ে ভারতের অর্থনীতি যেটা উদারীকরণ বা ইকোনমিক লিবারাইজেশনের তিনি ছিলেন একমাত্র জনক। তাহলে আমরা এক একটা সময়ের এক একটা কিন্তু যারা ইতিহাস গড়ে গেছেন, উনি সেই সময়টায় ভারতের অর্থনীতির যেটা উদারীকরণ সেটা কিন্তু সেই সময়ের উনি ছিলেন সেই জনক। এরপর আমরা চলে আসি 1996 সাল থেকে 1997 সাল। 1996 থেকে 1997 সাল আমরা দেখতে পাই তখন যে প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া। 96 থেকে 97 মাত্র এক বছরের জন্য উনি এসেছিলেন। তিনিও ছিলেন জনতা দলের নেতা, যিনি যুক্ত ফ্রন্টের জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা বলেছিলাম না যুক্ত ফ্রন্টের একটা জোট হয়েছিল কোন সময়? সেটা হচ্ছে 1996 থেকে 97 সালে। তখন প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া। এই সময় কিন্তু আমাদের যেটা হয়েছিল সেটা যুক্ত ফ্রন্টের জোট সরকারের উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর 1997 থেকে 98 সাল, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন আই.কে. গুজরাল। উনিও কিন্তু 97 থেকে 98 এক বছরের জন্য ছিলেন। তার পররাষ্ট্র নীতির জন্য তিনি কিন্তু দারুণভাবে পরিচিত ছিলেন। পররাষ্ট্র নীতির জন্য তিনি দারুণভাবে পরিচিত ছিলেন কে? আই.কে. গুজরাল। সেটা কোন সময় ছিল? সেটা 1997 থেকে 98 সাল পর্যন্ত। আবার 1998 থেকে 2004 পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আমরা তার নাম জলজল করে কিন্তু এখনো দেখতে পাই। সেই অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির প্রধান মন্ত্রী হয়েছিলেন সেই সময়। তাহলে জনতা পার্টি সেই সময় অটল বিহারী বাজপেয়ীর আমলেই তখন কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এই অটল বিহারী বাজপেয়ী। সেটা ছিল 1998 থেকে 2004। তার আগে বললাম যেটা 1996 সালে এসেছিলেন, তারপরে 1998 সালে, এটা থেকে টানা 2004 পর্যন্ত আমাদের অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই ভারতবর্ষে। এরপর তার আমলে আর একটা জিনিস ঘটেছিল, যিনি পূর্ণ মেয়াদ সফলভাবে কিন্তু তিনি শেষ করেছিলেন। মানে একদম মেয়াদ শেষ করেই তারপরে কিন্তু উনি প্রধানমন্ত্রিত্ব ছেড়েছিলেন। তাই আমরা বলি ভারতের প্রথম জনতা পার্টির প্রধানমন্ত্রী যিনি অটল বিহারী বাজপেয়ী, তার আমলেই দেখলাম পোখরান 2 পারমাণবিক যে পরীক্ষা
সেটা কিন্তু সম্পন্ন হয়। এরপর 2004 থেকে 2014 ডাক্তার মনমোহন সিং, আমরা সবাই জানি মনমোহন সিং তিনি কি ছিলেন? তিনি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি ইউপিএ জোটের অধীনে 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। ইউপিএ জোটের মাধ্যমে তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সবচাইতে তার একটা দাগ কেটেছিল, তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ। এই সময় বিশ্বায়নের পরবর্তী অর্থনৈতিক অগ্রগতির জন্য নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কিন্তু এসেছিলেন ইউপিএ জোটের অধীনে, টানা 10 বছর কিন্তু তিনি রাজত্ব করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। তারপর দেখতেই পাচ্ছেন একটার পর একটা যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কিন্তু কিছু না কিছু দাগ কেটে গেছেন ভারতবর্ষের জন্য। ঠিক তারপরে 2014 সাল, সেখান থেকে আজ টানা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি কিন্তু এক টানা একটার পর একটা উনি কিন্তু আমাদের দেশকে নতুন নতুন একটা দিক নির্ণয় করে চলেছেন। আর আজ চলছে 2026। সেই 2014 সাল থেকে উনি 2026 পর্যন্ত এখনো কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন। এবং নরেন্দ্র মোদী একাধিক লোকসভা নির্বাচনে উনি কিন্তু পরপর জয়লাভ করে চলেছেন। এটা কিন্তু আরেকটা ভালো দিক, যিনি পরপর লোকসভার ভোটে তিনি কিন্তু জয়যুক্ত হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে 2026 সাল পর্যন্ত এখনো কিন্তু তিনি নিযুক্ত আছেন। আমরা জানি না তিনি কতদিন থাকবেন, বাট এখনো পর্যন্ত বর্তমানের প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে একটা নতুন পর্যায়ে, নতুন আঙ্গিকে সারা বিশ্বের দরবারে মেলে ধরছে, এই প্রধানমন্ত্রীদের ইতিহাসের মধ্যে আরেকটা ইতিহাস রচিত করলেন আমাদের ভারতবর্ষের যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই আমাদের এই বার্তাটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, সেই 1947 সাল থেকে 2026 সাল পর্যন্ত কারা কোন সময় প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, আর সেই সময় তারা কি কি দাগ কেটে গেছেন, সেটা কিন্তু আমাদের ইতিহাসে পাতায় পাতায় লিপিবদ্ধ থাকবে। তাই এই বার্তাটা আপনাদের সবাইকে জানা উচিত এবং প্রত্যেকটা ছেলে মেয়েদের যারা পড়াশুনো করছেন বা যারা এই চর্চার মধ্যে আছেন তাদের কিন্তু এটা জানাটা খুবই জরুরি। তাই আগামী দিনে আমরা চেষ্টা করছি নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমরা দিলাম প্রধানমন্ত্রীদের ইতিহাস, এরপরে আসবো আমরা মুখ্যমন্ত্রীদের ইতিহাস, এরপরে আসবো ভারতবর্ষের যারা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত ছিলেন, বর্তমানে নিযুক্ত আছেন, তাদের ইতিহাস আমরা তুলে ধরবো। তাই আজকে আমাদের অনুষ্ঠানের নাম তথ্যের সন্ধান। এই তথ্যের সন্ধানে আমরা নতুন নতুন তথ্য দিয়ে যাব, যেটা থেকে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। কিছু কিছু জিনিস তাদেরকে জানা দরকার, সেটা তারা এসটিভি বাংলার মাধ্যমে তারা জানতে পারবে। তাই এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজও তার একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরলো। আগামী দিনে আরো চেষ্টা করবে আপনাদের এমন বার্তা দেবে যেটা সারা জীবন মানুষকে মনে রাখতে হবে। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।